জাতিরঙ্গনের চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশ। সেই সমাবেশের সরকারি সভাপতি যারা মুক্তিযোদ্ধা তারা আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের একজন কিংবদন্তি, যার কথা বলতে যে আমরা অনুপ্রাণিত হই, সাহসী হই। আমাদের এই নেতা হাজার হাফিজুদ্দিন আহমেদ বিক্রম উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী মুক্তিযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাতিরঙ্গনের চেতনা, জাতিরঙ্গনের চেতনা তো মুক্তিযুদ্ধের চেতনা। আর জাতিরঙ্গন যদি না হতো তাহলে আমরা সেদিনই আমাদের স্বাধীনতা হারাতাম। গণতন্ত্র তো আগেই হারিয়েছিলাম। এখানে বাংলাদেশের মূল চেতনা যদি বলি তাহলে সেটা হলো জাতিরঙ্গনের চেতনা। ৭২ থেকে ৭৫ আমাদেরকে সব ভুলিয়ে দিয়েছিল। কি কারণে যুদ্ধ করেছিলাম, কি কারণে দেশ স্বাধীন করেছিলাম সেটা ভুলিয়ে দিয়েছিল। মনে হয়েছিল যে একটি রাষ্ট্রকে খুশি করার জন্যই, যারা অনেকে বলে যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল ভারতের স্বার্থে, কিন্তু সেটা তো না। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য, কারো পলায়নতে যাওয়ার জন্য নয়। কিন্তু সেই সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল এবং শেষ পর্যায়ে বাংলাদেশটাকে ধ্বংস করার শেষ পর্যায়ে যখন নিয়ে গিয়েছিল তখনই কিন্তু জাতিরঙ্গন উদ্ভব হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন মার্শাল ল দিয়ে বা কু করে ক্ষমতায় আসেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব সংগঠিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন। আজকে অনেকে বিপ্লবের কথা বলেন। বিপ্লব আর অভ্যুত্থান এক না, বিপ্লব আর অভ্যুত্থান এক না। তাই একটি বিপ্লব যখন একটি দেশে হয়, সেই দেশের সম্পূর্ণ চেহারা সে সময় পাল্টে যায়। তাই হয়েছিল। আমার বিপ্লব পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে যে নতুন বাংলাদেশ বলেন, মূলত শহীদ জিয়া রহমান নতুন বাংলাদেশের সৃষ্টি করেছিলেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বুকে অনন্য মানুষ, নিরন্ন মানুষ, তাদের বুকে আঘাত তুলে দিয়েছিলেন। বস্ত্রহীন মানুষের গায়ে বস্ত্র তুলে দিয়েছিলেন। সারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন। জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে এদেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। কিন্তু জিয়া রহমান বিপ্লব পরবর্তী সময়ে তিনি প্রমাণ করেছেন যেটা স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পারি নাই। শেখ মুজিবের ব্যর্থতার জন্য, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য, যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বেড়ে আসা শক্তিটাকে দেশ গঠনের কাজে লাগানোর জন্য যেটা উচিত ছিল সেটা আওয়ামী লীগ আর শেখ মুজিব করে নাই, যেটা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বিপ্লব পরবর্তী সেই শক্তি দিয়ে তিনি দেশটাকে গড়ে তুলেছিলেন। এমন কোন কাজ নাই, এমন কোন সংস্কার নাই যে তিনি করেন নাই। আজকে সংস্কার বলতে গেলে তাকে মহান সংস্কারও বলতে হয়।
মহাসংস্কারক ছিলেন শহীদ জিয়াউর রহমান। তাই আজকে বলতে চাই, স্বাধীনতার পরে চেতনায় আমাদেরকে আবার উজ্জীবিত হতে হবে। উজ্জীবিত হতে হবে এই কারণে, আজকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ৭১কে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ৭১-এর সাথে ২৪কে মিলাতে চান। অনেকে এমনও শুনেছি মনে মনে স্বপ্ন আছে ক্ষমতায় গেলে জাতীয় সঙ্গীতটাকে অনেকে পরিবর্তন করার চিন্তা করে। সেই কারণে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আপনারা এখনো বেঁচে আছি, আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কথায় কথায় শেখ হাসিনা যে কারণে নির্বাচন দিতেন না, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। ৫ই আগস্টের পরেও এখানে প্রকাশ্য বলে আমরা কি এই অভ্যুত্থান করেছি বিএনপি ক্ষমতা আনার জন্য নাকি? অর্থাৎ তারাও ভোট দিতে চায় না। ভোট দিলে কি হবে? জনগণের জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে। এই কারণে তারা এটা মানতে চায় না। আমি আজকে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই, ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? আজকে পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অনেক সময় নিয়েছেন, আপনি অনেক সময় নিয়েছেন। বিএনপির মহাসচিব যখন নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না, কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য কি আমরা নির্বাচন দেবো নাকি? ভাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? চুলকায় একটা কারণে, কারণ অতীত আমরা দেখেছি, বিএনপি হল এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণে আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। পরিষ্কার কথা, এই কারণে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায়, বলে এইটা হবে না, এইটা করতে হবে। 2 দিন আগে জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দণ্ডের পিছায় দেবে, গণভোট আগে করতে হবে। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলতে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? আপনাদের অসুবিধাটা কি? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এটাকে এভাবে অপচয় করার যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারও তেমনি অধিকার নাই। আর যখনই তারা বলে ওই উপদেষ্টা 2-1টা আছে তারা সাথে সাথে জিজি হুজুর হুজুর করতে থাকে, আমরা কিন্তু এখনো ধমক দেই নাই, আমরা ধমক দিতেও চাই না। কারণ আমরা চাই না রাষ্ট্রের আরেকটা সমস্যা আসুক, আমরা সমস্যার সমাধান চাই। এই কারণে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়। তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, ইউনূস সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই, বিএনপি ভাইসা আসে নাই, মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবজ্জ্বল অতীত আছে, গৌরবজ্জ্বল অতীত যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা
খালেদা দিয়েছেন। 42 লাখ থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দান করিয়েছেন। একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্বের সহকারে বলতে পারি। জামাত, আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন? মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন? একটু মুখ খুলে বলেন না যে কি করছেন। বলার মতো কিছু নাই। তার পরবর্তী সময় কি করছেন সেটা মহাজর আলম কিছু বলে গেছে। বিএনপির কাঁধে ভর করেছিলেন, কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই। বরঞ্চ আন্দোলনের বিপক্ষে একটা অবস্থান নিয়েছেন, যেটা তিনি বললেন যে 28 অক্টোবরে আমাদের উপরে গুলি চললো, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো, আর ওরা শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের বেষ্টনী দিয়ে তারা পগার পার দিলেন, আরাম আয়েসে চলে গেলেন। কবে আন্দোলন করেছেন? কি করেছেন? আজকে মহাসচিবের কাছে প্রশ্ন করতে চাই, আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই, যখন 4 দলীয় জোট ছিলেন তখন যখন এই যুদ্ধাপরাধীর মামলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল পক্ষের সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছে। সেই সময় বেগম খালেদা জিয়াকে বললাম, মহাসচিবকে বললাম, ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে। একবার, দুবার, তিনবার যখন ওয়ারেন্ট হবে সেই মুহূর্ত কিন্তু আমরা জোটের কারণে আমরা কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে যাই নাই। আজকে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপি আমাদের মন্ত্রী হলেন, বিএনপি আমাদের টাকা পয়সা কামালেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন। কি হলো এমন? এটাই হলো ষড়যন্ত্র, এটাই হলো ষড়যন্ত্র। পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিন দরজা দিয়ে চলে গেছেন, সবসময় বেইমানি করেছেন। এখনো বলতে চাই, এখনো সময় আছে। যদি মিনিমাম কিছুটা আপনাদের বোধগয় থাকে তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান। বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন, অনেক কিছু দিয়েছেন। বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে চাই নাই, তাই বলতে চাই আরো অনেক কিছু আছে। তাই এখনো সময় আছে, আল্লাহর রহমতে সঠিক পথে আসেন। জনগণকে বিভ্রান্ত করবেন না, জনগণকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্তের একটা সীমা আছে। ওরা নাকি হিন্দু জামাত করেছে। আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে যে আপনি হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদেরকে আপনার জামাতের সুরার সদস্য বানাবেন? আপনার সেক্রেটারি জেনারেলের পদ থেকে কখনো হিন্দু কাউকে দেবে? ইসলামের একটা সীমা থাকা দরকার। আবার বলে যে মুক্তিযুদ্ধ নাকি তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনারা সেই সময় মন্ত্রী পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনারা বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আবার তাদের মধ্যে নাকি মুক্তিযোদ্ধা। চিন্তা করে দেখেন, হাস্যকর কথা আজকে কি বলতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে শুধু এটাই বলতে চাই, বিএনপির অবস্থান পরিষ্কার, বিএনপির অবস্থান পরিষ্কার। আমরা দিল্লিকেও মানি না, পিন্ডিকেও মানি না। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো প্রভু নাই, আমাদের কোনো প্রভু নাই। জনগণের হয়ে আমরা রাজনীতি করি। তাই আজকে পরিষ্কার কথা। আরেকটি কথা বলে আমি শেষ করব। অনেকে সংবিধানের সংশোধনের কথা বলেন, ওইটা বলেন। মাননীয় মহাসচিব এই দেশে একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশে একটা মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত আমি মনে করি কোনো কিছুই সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কোন সংশোধনী হবে, সেটাই হবে সংবিধান, পার্লামেন্ট
পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না। কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায়, এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন কয়েকটি দাবি আমি বলবো, যেটা মুক্তিযোদ্ধার দলের সভাপতি আমাদের প্রান্তীয় মহাসচিবের কাছে উপস্থাপন করা উচিত। যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন। আমার মনে হয় আরো দু একটা জিনিস করা উচিত, যে মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা মাননীয় মহাসচিব করা উচিত। মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা যতদিন বেঁচে থাকবে ফ্রি চিকিৎসা দিতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য পরিবহনের সুযোগ থাকতে হবে, সেটা আমরা বলবো পূর্ণ মাফ করে দিয়ে মুক্তিযোদ্ধার কাজ দেখে তাকে পরিবহনের সুযোগ যাতে পায় সেই ব্যবস্থাটা করতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে, অসচ্ছল আমরা সবাইকে চাই না, আমরা চাই না, কিন্তু অসচ্ছল মুক্তিযোদ্ধা অনেক আছে যারা এখনো পথে ভিক্ষা করে, এখনো ভিক্ষার থালি নিয়ে ঘুরে বেড়াবে একটা মুক্তিযোদ্ধা, আর গণভবন বঙ্গভবনে মায়ের মনে সাক্ষাৎ করবে, এটা কখনো হতে পারে না। আমি সেই মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা হলো মুক্তিযোদ্ধারা এখনো কি কারো কাছে হাত পাতে, কোনো হাত পাতে না, কখনো মুক্তিযোদ্ধারা কারো কাছে যে ভাতা দেন সেই ভাতা তেমন কিছুই না। আমি বলবো মুক্তিযোদ্ধাদের জন্য অন্তত নিত্য প্রয়োজন করবো চাল, ডাল, তেল, লবণ, চিনি, এই কয়টা ফ্রি রেশনিং এর ব্যবস্থা করতে হবে, যাতে মুক্তিযোদ্ধারা ফ্রি রেশনিং পায়, এটা করতে হবে। আরেকটা বলেন, যেটা বলবো যে মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। এই দেশটা আমরা পেয়েছি, বাংলাদেশের পতাকা পেয়েছি এই মুক্তিযোদ্ধাদের কারণে। কাজে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমরা মরে যাব, কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে মুক্তিযোদ্ধাকে অহংকার করতে পারে, সেই জন্য মুক্তিযোদ্ধাদের আলাদা একটা কবরস্থান করার জন্য আমি প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। মুক্তিযোদ্ধাদের কোনো দাবি বিদ্রোহ করার যা কিছু করেন সেটা মুক্তিযোদ্ধাদের অধিকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যখন এই জাতির দল গড়ায় করা লাগছে, তখন জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল তার বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই জাতীয় নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য, কিছু